আসসালামু আলাইকুম দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে যাচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত। সফরের দিনক্ষণ নিয়ে এখনো কোনো পক্ষ থেকে চূড়ান্ত কোনো ঘোষণা না আসলেও আগামী 20 থেকে 25 আগস্টের মধ্যে তারেক রহমানের এই সফর হবে। দিল্লি ও ঢাকার একাধিক সূত্র বলছে, তারেক রহমানের এই সফরে প্রধান আলোচ্য ইস্যু হতে যাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা। বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যার্পণের কথা বলা হলেও ভারত এরই মধ্যে কমপক্ষে 3 দফায় বাংলাদেশ সরকারের শীর্ষ মহলে প্রত্যাবর্তনের কথা জানিয়ে দিয়েছে। দিল্লির একাধিক সূত্রে জানা গেছে, শেখ হাসিনার ফেরার পর তার নিরাপত্তা ইস্যুতে তারেক রহমানের সফরে ভারত সরকারের শীর্ষ পর্যায় থেকে 4টি সুনির্দিষ্ট প্রস্তাব বা শর্ত তুলে ধরা হতে পারে। সূত্রগুলো বলছে, শেখ হাসিনা নিজের ইচ্ছায় ফিরবেন নাকি প্রত্যর্পণ চুক্তির অধীনে ভারত সরকার বাংলাদেশ সরকারের হাতে তুলে দিবে, এ নিয়ে বিতর্ক এড়াতে নেপালের সাবেক রাজা ত্রিভুবন কিংবা নেপালের সাবেক প্রধানমন্ত্রী বিপি কোইরালার উদাহরণও ভারত সরকারের পক্ষ থেকে তারেক রহমানের সফরে তুলে ধরা হতে পারে। ভারতে দীর্ঘদিন থাকার পর রাজা ত্রিভুবন কিংবা বিপি কোইরালার নেপালে রাজনৈতিক প্রত্যাবর্তন হয়েছিল। অন্যদিকে ঢাকার সূত্রগুলো বলছে, শেখ হাসিনা ইস্যুটি পাশ কাটিয়ে বাংলাদেশের জন্য এই মুহূর্তে এবং সামনের দিনগুলোতে গুরুত্বপূর্ণ 4টি ইস্যু নিয়ে আলোচনা করতে চায় দেশটির প্রতিনিধিরা। তবে শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি শুরু না হলে দুই দেশের মধ্যকার জটিলতা আরো বাড়ার আশঙ্কা আছে, এমন ইঙ্গিত মিলেছে সূত্রগুলো থেকে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গত 10 আগস্ট ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। একই সময়ে বাংলাদেশে আসেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের শীর্ষ 4 কর্মকর্তা। পরদিন 11 আগস্ট দীনেশ ত্রিবেদী নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন। এসব বৈঠকের আগে থেকে আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু বাংলাদেশ সরকার আপত্তি থাকা সত্ত্বেও গত 5 আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি অংশ নেওয়া এবং অডিও বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে জটিলতা দেখা দেয়। তারেক রহমানের দিল্লির সফর নিয়ে অনিশ্চয়তার কথা শোনা যায়। শেষ পর্যন্ত ব্রিক্সের মতো বহুপাক্ষিক নয়, দ্বিপক্ষীয় সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। নয়াদিল্লির একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার বলছে, উভয় দেশই এই দ্বিপক্ষীয় সফরের বিষয়ে আগ্রহী ছিল, তবে সময়সূচি মেলানো নিয়ে সমস্যা হচ্ছিল। বিভিন্ন সময়সূচি পর্যালোচনার পর দুই দেশের শীর্ষ কর্মকর্তারা এখন 20 থেকে 25 আগস্টের মধ্যে একটি সময় নির্ধারণের কাছাকাছি আছেন। ডেইলি স্টার বলছে, 20 থেকে 21 আগস্ট অথবা 21 থেকে 22 আগস্ট এমন দুটি তারিখ এখন বিবেচনায় রয়েছে। এদিকে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী 14 আগস্ট সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন। 2 দিনের মধ্যে তারিখ চূড়ান্ত হবে। সেটি হলে গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। ডেইলি স্টার লিখেছে, প্রাথমিকভাবে আগস্টের শেষের দিকে সফরের প্রস্তাব দিয়েছিল ঢাকা, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 সেপ্টেম্বর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে যোগ দিতে কিরগিজস্তানে যাচ্ছেন বলে ভারত অন্য একটি সময়সূচি চেয়েছিল। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও সেপ্টেম্বরের শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে নিউ ইয়র্কে যাবেন। এসব কারণে উভয় পক্ষ 20 থেকে 25 আগস্টের মধ্যে এই সফরটি শেষ করতে চায়। দিল্লি ও ঢাকার একাধিক সূত্র বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন সেটি নিয়ে তারেক রহমানের সফরে আলোচনা হবে। বলা যায়, এই ইস্যুটি এখন দেশ দুটির মধ্যকার আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। তবে বাংলাদেশ সরকার চায় ভারতের সাথে থাকা বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ। তবে ভারত সরকার বরাবরই বলছে, শেখ হাসিনা দেশটিতে অতিথি হিসেবে আছেন। তাছাড়া অতীতে অন্য দেশের যেসব রাজনৈতিক নেতা ভারতে আশ্রয় নিয়েছিলেন তাদের কাউকেই দেশটির সরকার প্রত্যর্পণ করেনি। সে কারণে ভারত চায় শেখ হাসিনা নিজের ইচ্ছে ফিরে যাবেন, আর তার ফেরার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ সরকারকেই দিতে হবে। ভারত সরকার মনে করে, বাংলাদেশের শেখ হাসিনার বিরোধী পক্ষগুলো এতদিন তাকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে, এখন শেখ হাসিনা নিজে থেকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে শেখ হাসিনার ফেরা নিয়ে কোনো পক্ষেরই সমস্যা থাকার কথা নয়, বরং সমস্যাটা শেখ হাসিনা কিভাবে ফিরবেন তা নিয়ে। তিনি মনে করেন, শেখ হাসিনা নিজের ইচ্ছায় ফিরলে তার রাজনৈতিক
পতন হবে। এক্ষেত্রে ভারত সরকার দেশটিতে অতীতে আশ্রয় নেয়া 3টি উদাহরণ বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরবে। 1950 সালে নেপালের রাজা ত্রিভুবন ভারতে আশ্রয় নিয়েছিলেন। ওই সময় নেপালের মূল ক্ষমতা ছিল রাণা বংশের হাতে। তখনকার ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজার ক্ষমতা পুনরুদ্ধারে রানাদের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করেছিলেন। শেষমেশ 1951 সালের শুরুতে দিল্লিতে রানা, রাজা ত্রিভুবন ও নেপালি কংগ্রেসের মধ্যে ঐতিহাসিক দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই বছরের 15 ফেব্রুয়ারি রাজা ত্রিভুবন বিজয়ীর বেশে কাঠমান্ডু ফিরে যান। 18 ফেব্রুয়ারি নেপালে 104 বছরের রানার শাসনের আনুষ্ঠানিক অবসান হয় এবং সাংবিধানিক রাজতন্ত্র ও বহুদলীয় গণতন্ত্রের সূচনা করে পূর্ণ ক্ষমতায় অধিষ্ঠিত হন রাজা ত্রিভুবন। 1959 সালে নেপালের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হন বিপি কোইরালা। তবে 1960 সালের ডিসেম্বর মাসে রাজা মহেন্দ্র সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সংসদ ভেঙে দেন এবং কোইরালাকে গ্রেপ্তার করে দীর্ঘ 8 বছর বন্দী রাখেন। 1968 সালে জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি ভারতে চলে যান। ভারতে অবস্থান করলে তিনি বারাণসী ও কলকাতা থেকে নেপালি কংগ্রেসের কার্যক্রম চালাতেন। 8 বছর ভারতে নির্বাসিত থাকার পর 1976 সালের 30 ডিসেম্বর বিপি কোইরালা জাতীয় মেলবন্ধন বা ন্যাশনাল রিকনসিলিয়েশনের নীতি ঘোষণা করে স্বেচ্ছায় নেপালে ফিরে যান। ফিরে আসার সাথে সাথে তাকে বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিচার শুরু হয়। তবে দেশে তার ব্যাপক জনপ্রিয়তা এবং ক্রমবর্ধমান আন্দোলনের মুখে রাজা বীরেন্দ্র তাকে মুক্তি দিতে বাধ্য হন। এছাড়া 1979 সালের সোভিয়েত আক্রমণ এবং পরবর্তী গৃহযুদ্ধের সময় আফগান রাজ পরিবারের অনেক সদস্য ও শীর্ষ নেতারা জীবন বাঁচাতে ভারতে পালিয়ে যান। 2001 সালে মার্কিন অভিযানে তালেবান সরকারের পতনের পর আফগানিস্তানের নতুন শাসন ব্যবস্থা চালু হলে এসব নেতারা আফগানিস্তানে ফিরে যান। ওই সময় ইতালি থেকে জহির শাহর আফগানিস্তানে ফেরার পিছনে ভারতের সক্রিয় ভূমিকা ছিল। দিল্লির একটি কূটনৈতিক সূত্র বলছে, ইতিমধ্যে বাংলাদেশ সরকারের সাথে শেখ হাসিনার ফেরা নিয়ে ভারত ও আরো কয়েকটি শক্তিশালী দেশের যেসব আলোচনা হয়েছে সেখানে নেপালের সাবেক প্রধানমন্ত্রী বিপি কোইরালার ফেরার উদাহরণটি তুলে ধরা হয়েছে। বিপি কোইরালা যেভাবে তার দেশে ফিরে গ্রেপ্তার হয়েছেন এবং বিচারের মুখোমুখি হয়েছেন, ঠিক একইভাবে শেখ হাসিনাও বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। আবার শেখ হাসিনা তার সবশেষ 5 আগস্টের অডিও বক্তব্যে রিকনসিলিয়েশন বা জাতীয় ঐক্যের কথা বলেছেন। সূত্রগুলো বলছে, ভারত সরকারের পক্ষ থেকে এসব উদাহরণ তুলে ধরে শেখ হাসিনার ফেরার পর তার নিরাপত্তা ইস্যুটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হতে পারে। দ্য ডিপ্লোম্যাটের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দেশে ফেরার পর তার নিরাপত্তার ইস্যুটি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ মধ্যস্থতা করছে। ইউরোপীয় দেশগুলো যাদের বাংলাদেশে বড় রকমের বিনিয়োগ আছে তারা মনে করছে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চালু করা না গেলে রাজনৈতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে, যা বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্ট গুলোকে বাধাগ্রস্ত করবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে উগ্রবাদ মাথা চাড়া দেয় মার্কিন প্রশাসনও চিন্তিত। ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, গত 31 জুলাই ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধু সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেছিলেন দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ ইস্যুতে ভারত ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট অভিন্ন কিছু বিষয় ওই বৈঠকে আলোচনা হয়েছে। যদিও বৈঠকটি নিয়ে দেশ দুটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে পরপর 2 দিন বৈঠক করেছেন সার্জিও গোর। একটি সূত্র নিশ্চিত করেছে, ভারত ছাড়া আরো 4টি দেশ শেখ হাসিনার দেশে ফেরা এবং নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই দেশগুলো বিএনপি সহ দেশের অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছিল। কূটনৈতিক মহলের আলোচনায় উঠে এসেছে, শেখ হাসিনা ফিরলে তার দলের নেতাকর্মীরা মিছিল মিটিং করবে, ফলে তখন গ্রেপ্তার ও ধরপাকড় করলে রাজনৈতিক পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে। আবার শেখ হাসিনা ফেরার পর আওয়ামী লীগ যদি পূর্ণ শক্তিতে মাঠে নামে তখন সরকার নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা কার্যত কাগজে কলমে রূপ নেবে। তেমন রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। এই কারণে এসব বিষয়ে থার্ড পার্টির মধ্যস্থতায় সমঝোতা দরকার আছে বলে মনে করে কূটনৈতিক সূত্রগুলো। 1/3 সমর্থকদের দলকে বিশেষ পরিস্থিতির কারণে 2 বছরের বেশি সময় কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছিল। দীর্ঘদিন নিষিদ্ধ করে রাখলে সে পরিস্থিতি বরং উল্টো ফল নিয়ে আসতে পারে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার আসা না আসার বিষয়টি যে শুধু তার একার উপর নির্ভর করছে তা না। বাংলাদেশে যদি সত্যি তিনি ফিরে আসেন তাহলে এরপর দেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে সেটার মূল্যায়নও গুরুত্বপূর্ণ।
ইস্যুটির সঙ্গে এখন ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ জড়িয়ে আছে। প্রতিবেদনটিতে একটি প্রশ্ন রাখা হয়েছে, সেটি হলো ভারত সরকার বাংলাদেশের সঙ্গে দর কষাকষির সুযোগ হিসেবে শেখ হাসিনা ইস্যুকে ব্যবহার করছে। এই প্রশ্নের উত্তরে সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির বলেছেন, ইতিমধ্যে যা ঘটে গেছে তাতে ভারত দর কষাকষি করছে এমনটা মনে হয় না। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের কাছে শেখ হাসিনার ফেরার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জ্বালানি সহায়তা, গঙ্গার পানি আর তিস্তা প্রকল্প। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় বাংলাদেশের এখন জ্বালানি সহায়তা খুব জরুরি। দক্ষিণ এশিয়ার অন্য দেশ যেমন নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা বর্তমান পরিস্থিতিতে ভারত থেকে বেশি জ্বালানি সহায়তা পাচ্ছে। আবার আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে 2011 সাল থেকে চেষ্টা চালানোর পরও তিস্তা চুক্তির বিষয়টি এখনো অমীমাংসিত আছে। এসব ইস্যুতে ঢাকা বেশি জোর দিতে চাইবে তারেক রহমানের সফরে। শেষ পর্যন্ত দেয়া নেয়ার সম্পর্কে কোন কোন ইস্যুতে শুরু হয় তার ইঙ্গিত তারেক রহমানের সফরের পর পাওয়া যেতে পারে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা। অভয়ার বাবার দায়ের করা নতুন এফআইআর এর ভিত্তিতে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে এলাকার মানুষ বেজায় খুশি এবং পাবলিককে খুব মিষ্টি টিষ্টি খাইয়েছে। সেসব ছবি তো আমরা দেখেছি। গতকাল নির্মল ঘোষকে আদালতে তোলার সময় প্রচুর ডিম, জুতো, লাথি এসব খাওয়ানো হয়েছে। তার ছবিও টিভির কল্যাণে প্রচুর দেখা গেল। কিন্তু কথা হচ্ছে, পাবলিকের এই আনন্দ উৎসব কতদিন স্থায়ী হবে? মূল প্রশ্ন যেটা, অর্থাৎ অভয়ার ধর্ষণ ও খুনের মামলার বিচার, এসব ঘটনায় এক পাও কি এগোনো যাবে এরপর? নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায়রা কটা দিন জেলের ভাত খাবে এটা নিশ্চিত। কিন্তু এই হত্যা ও ধর্ষণ কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র ও সেই ষড়যন্ত্রের যারা অংশীদার, মহান সিবিআই এর ঐতিহাসিক অকর্মণ্যতা ও অপদার্থতার দরুন সেসব ঘটনার যেসব কুশীলবরা লোকচক্ষুর অন্তরালে থেকে যেতে পারছে, তারা কি বিচারে কাঠগড়ায় উঠবে? প্রশ্নটা এই জন্যই উঠছে, নতুন বিজেপি রাজ্য সরকারের সদিচ্ছা আছে কি নেই, সেটা চেয়ে বড় প্রশ্ন হলো, সিবিআই তদন্তের বাইরে দ্বিতীয় তদন্ত করার আদৌ কোনো এখতিয়ার কি রাজ্য পুলিশের আছে? এই ব্যাপারে আইনি বাধ্যবাধকতা আছে কিনা সেই প্রশ্নের বিচার করব। তবে তার আগে সিবিআই এই কেসের 12টা কিভাবে বাজিয়েছে সেই ইতিহাসের দিকে একবার তাকানো যাক। কলকাতা হাইকোর্ট নিজেই আগের তদন্তে সন্তুষ্ট না হয়ে 2026 সালের গত মে মাসে 3 সদস্যের নতুন সিবিআই এসআইটি তাকে প্রমাণ নষ্ট, ঘটনাকে ছোট করে দেখানো এবং বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ নতুন করে তদন্ত করার নির্দেশ দিয়েছে। জুন ও আগস্টে আদালত তদন্তের দীর্ঘসূত্রতা নিয়ে প্রচন্ড অসন্তোষ প্রকাশ করেছে। অর্থাৎ সিবিআই তদন্তে গুরুতর ঘাটতি ছিল, এটি এখন আর কেবল রাজনৈতিক অভিযোগ নয়, বিচার বিভাগীয় উদ্বেগও তার সঙ্গে যুক্ত হয়েছে। তবে আদালত এখনো চূড়ান্তভাবে বলেনি যে সিবিআই ইচ্ছাকৃতভাবে অপরাধীদের আড়াল করেছে, কিংবা ইচ্ছাকৃত অপরাধের আড়াল করার কারণটা হচ্ছে ঘুষ খেয়েছে, সেই অভিযোগটা কিন্তু উঠে গেছে। তবে এখনো আদালত সেটা চূড়ান্তভাবে বলেনি। সিবিআই এর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ঠিক কি ধরনের? এই তালিকা দীর্ঘ বললে কম বলা হয়। তদন্তের প্রতিটি পর্যায়ে চূড়ান্ত অপেশাদারিত্ব ও ব্যর্থতার অভিযোগ সাধারণ মানুষ শুধু নয়, স্বয়ং কলকাতা হাইকোর্ট তুলেছে এবং সাদা বাংলায় সিবিআই কে তীব্র ভর্ৎসনা করেছে। প্রথমত, 90 দিনের মধ্যে চার্জশিট না দেয়া, সন্দীপ ঘোষ তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে প্রমাণ নষ্ট, তদন্তে বিলম্ব, তদন্তকে ভুল পথে চালানোর অভিযোগে সিবিআই গ্রেপ্তার করেছিল।
কিন্তু গ্রেপ্তারের নির্ধারিত 90 দিনের মধ্যে চার্জশিট দিতে না পারায় 13 ডিসেম্বর 2024 তারা স্ট্যাটুটরি ডিফল্ট বেল পেয়ে যান। এটি সিবিআই এর সবচেয়ে স্পষ্ট আইনগতভাবে প্রমাণিত ব্যর্থতা। এর কারণ কি? সিবিআই নিজেই তাদের বিরুদ্ধে গুরুতর প্রমাণ থাকার দাবি করেছিল ওই সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ এদের বিরুদ্ধে। দাবি করেছিল এদের বিরুদ্ধে নাকি গুরুতর প্রমাণ আছে, তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। অথচ সময় মতো যখন প্রসিকিউশন রিপোর্ট বা চার্জশিট দেওয়ার কথা সেটাই দিতে পারলো না, ফলে অভিযুক্তদের জামিন পাওয়ার অধিকার তৈরি হয়ে গেল। দ্বিতীয়ত, প্রমাণ নষ্টের মামলাকে চূড়ান্ত রূপ না দেয়া। সিবিআই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এভিডেন্স ট্যাম্পারিং, সাক্ষ্য প্রমাণ সেগুলোকে নষ্ট করা এবং বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত শুরু করলেও দীর্ঘ সময় ধরে পূর্ণাঙ্গ সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি। এর ফলে প্রশ্ন উঠেছে, যদি তাদের গ্রেপ্তার করার মতো যথেষ্ট প্রমাণ ছিল তবে সেই প্রমাণ আদালতে অভিযোগপত্রের আকারে পেশ করা হলো না কেন? তৃতীয়ত, তদন্তের অস্বাভাবিক দীর্ঘসূত্রতা। 1 বছর 7 মাস পেরিয়ে গেলেও তদন্ত শেষ না হয় কলকাতা হাইকোর্ট প্রশ্ন তোলে, তদন্ত কবে শেষ হবে? আদালত তদন্তকে অবিলম্বে একটা চূড়ান্ত রূপ দিতে এবং সংগৃহীত উপাদান সিল্ড কভারে জমা দিতে বলেছিল। চতুর্থত, নির্যাতিতার পরিবারকে তদন্তের অগ্রগতি না জানানো। এ ব্যাপারে অভয়ার পরিবার স্বয়ং আদালতে অভিযোগ করেছে। তাদের অভিযোগ, সিবিআই তাদের নিয়মিত মামলার আপডেট দেয়নি, তদন্তের আপডেট দেয়নি। শেষবার যোগাযোগের বহু মাস পরেও তদন্ত কোথায় দাঁড়িয়ে তা তারা জানতেন না। কোন অভিযোগ পরীক্ষা করা হয়েছে এবং কোন অভিযোগ বাদ দেওয়া হয়েছে সেটাও স্পষ্ট করা হয়নি। সিবিআই অভিযোগটি অস্বীকার করলেও পরিবারের সঙ্গে কার্যকর যোগাযোগের অভাব সংবাদ মাধ্যমে নথিভুক্ত হয়েছে, আদালতও সেটা মেনে নিয়েছে। পঞ্চমত, শেষ পর্যন্ত আদালতকে নতুন এসআইটি গঠন করতে হয়। 2026 সালের মে মাসে হাইকোর্ট 3 সদস্যের একটা নতুন সিবিআই এসআইটিকে বিশেষভাবে পুনর্তদন্তের নির্দেশ দেয়। তদন্তের আওতায় কি আনা হয়েছে সেটাও হাইকোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে। নির্যাতিতার শেষবার খাবার খাওয়া থেকে দেহ উদ্ধারের মধ্যবর্তী ঘটনা প্রবাহ সিবিআইকে বার করতে হবে। ক্রাইম সিন ও অন্যান্য প্রমাণ নষ্টের অভিযোগ নিয়ে তদন্ত করতে হবে। দেহ দ্রুত সৎকার কেন করা হলো সেটা দেখতে হবে। ঘটনাকে ছোট করে দেখানোর চেষ্টা কেন সিবিআই এর তরফ থেকে বারবার করা হয়েছে তার উত্তর দিতে হবে। পরিবারের উত্থাপিত যে সমস্ত নির্দিষ্ট অসঙ্গতি সেগুলো নিয়ে সিবিআই কে উত্তর দিতে হবে। আর বৃহত্তর ষড়যন্ত্র বা এই যে কভার আপ করা, এই কভার আপ করাটা এই সম্পর্কে সিবিআই কে স্পষ্ট বলতে হবে। আগের তদন্ত সম্পূর্ণ সন্তোষজনক হলে একই সংস্থার নতুন এসআইটি দিয়ে এভাবে পুনরায় তদন্তের প্রয়োজন হতো না। অর্থাৎ সিবিআই আগের বার ফেল করেছে। আমি বলবো শুধু ফেল করা নয়, তারা সিবিআই তদন্তের 12টা বাজিয়ে দিয়েছে। এবার আসি পরিবার ও আইনজীবীদের উত্থাপিত গুরুতর কিন্তু বিচারাধীন অভিযোগগুলো নিয়ে। সিবিআই এর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, কলকাতা পুলিশ একজনই অপরাধী, অর্থাৎ সঞ্জয় রায় একমাত্র অপরাধী, এই যে তত্ত্বটা খাড়া করে দিয়েছিল কলকাতা পুলিশ, এই তত্ত্বটাকেই অপরিবর্তিতভাবে গ্রহণ করেছে সিবিআই। পরিবারের অভিযোগ, সিবিআই স্বাধীনভাবে বিকল্প হাইপোথেসিস তৈরি না করে মূলত কলকাতা পুলিশের প্রাথমিক তত্ত্বকেই এগিয়ে নিয়ে যায় যে সঞ্জয় রায় একাই ধর্ষণ ও হত্যা করেছে। যদিও একা এত বড় কাজটা করা সম্ভব কিনা, যেভাবে তার মুখ চেপে ধরেছিল তাতে ভিকটিমের চোখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল,
এইগুলো একজনের পক্ষে সম্ভব কিনা এ নিয়ে কোনো গভীর অনুসন্ধান সিবিআই করেনি। সঞ্জয় রায়ের বিরুদ্ধে শক্তিশালী ডিএনএ, সিসিটিভি, ব্লুটুথ, ইয়ারফোন এবং অন্যান্য পরিস্থিতিগত প্রমাণ ছিল এবং তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, কিন্তু সেটা স্বয়ংক্রিয়ভাবে প্রমাণ করে না যে অন্য কেউ যুক্ত ছিল না বা কোনো কভার আপ হয়নি। একা একজনই এই কাজটা করেছে এটা তো কোনো প্রমাণ নয়। এই প্রসঙ্গে উঠে এসেছে দ্বিতীয় ব্যক্তির ডিএনএ নিয়ে অস্পষ্টতা। পরিবারের আইনজীবীরা ফরেনসিক ম্যাটেরিয়ালে অন্য ডিএনএ প্রোফাইল থাকার দাবি তুলেছিলেন। সিবিআই এর অবস্থান কি ছিল? না, যে দ্বিতীয় ডিএনএ যার সেটা একটা ফিমেল ডিএনএ, এটা ময়না তদন্তের সময় কন্টামিনেশন, মানে সেখানে কন্টামিনেশন হয়ে গেছে, সেখানে এসে গেছে এই ডিএনএ। এটা হাইকোর্ট এটাকে বলেছে বিশেষজ্ঞ বনাম বিশেষজ্ঞের বিরোধ এবং নিরপেক্ষ এক্সপার্ট স্ক্রুটিনির প্রয়োজন হাইকোর্ট বলেছিল। এটা ঠিক যে দ্বিতীয় ডিএনএ মানে দ্বিতীয় ধর্ষক, একথা প্রমাণ করা যায় না। আবার কন্টামিনেশন কথাটা যথেষ্ট বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া চূড়ান্ত ধরে নেওয়াটাও কোনো পেশাদারিত্ব নয়, সেটা উচিত নয়, যেটা করেছে সিবিআই। এই প্রসঙ্গে উঠে আসে সম্ভাব্য গ্যাংরেপ বা একাধিক ব্যক্তির ভূমিকা। সিবিআই খুব ক্যাজুয়ালি দেখেছে বিষয়টা এবং যথেষ্টভাবে পরীক্ষা না করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেছে যে অপরাধী একাধিক ব্যক্তি নয়, একজন, সঞ্জয় রায়। আর পরিবারের বক্তব্য কি? শরীরের আঘাতের ধরন, ঘটনাস্থলের পরিস্থিতি, হাসপাতালের ভেতর প্রবেশ অধিকারের প্রশ্ন, অপরাধের পরবর্তী সংগঠিত আচরণ, এই সব পুরো বিষয়গুলো একক অপরাধীর তত্ত্বের বাইরে গিয়ে পরীক্ষা করা প্রয়োজন ছিল সিবিআই এর, যেটা সিবিআই করেনি। সিবিআই আদালতে গ্যাংরেপের প্রমাণ পাওয়া যায়নি বলেছে, কিন্তু গ্যাংরেপ প্রমাণিত হয়নি এবং আর কোনো ব্যক্তির কোনো ভূমিকা ছিল না, এই দুটো কথা তো এক কথা নয়। সিবিআই এর চূড়ান্ত ব্যর্থতা মৃত্যুর সঠিক সময় ও ঘটনাক্রম পুনর্গঠনের ঘাটতি নিয়ে। অভিযোগ হয়েছে যে বিষয়গুলির পূর্ণাঙ্গ মিনিট বাই মিনিট, যেটা রিকনস্ট্রাকশন, ঘটনার গঠন পুনর্গঠন, এগুলো করেনি, প্রকাশ করেনি সিবিআই। নির্যাতিতা কখন শেষবার জীবিত ছিলেন, কখন সেমিনার রুমে যান, কে কে ওই রুমে ওই তলায় ছিলেন, সঞ্জয় রায় কখন ঢোকেন ও বের হন, এই সময় কোনো দরজা বা প্যাসেজ ব্যবহৃত হয়েছিল কি না, দেহ প্রথম কে দেখেছিলেন, খবর পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ কার কার সঙ্গে যোগাযোগ করেছিল, এসবের কিছুরই কোনো সন্তোষজনক উত্তর সিবিআই খুঁজে পায়নি। হাইকোর্ট নতুন এসআইটিকে ডিনার থেকে ক্রিমেশন, অর্থাৎ খাওয়া থেকে একেবারে তাকে দাহ কাজ পর্যন্ত ঘটনাক্রম পরীক্ষা করতে বলার মধ্যেই আগের রিকনস্ট্রাকশন, আগের সিবিআই তদন্ত যে অসম্পূর্ণ ছিল তার প্রমাণ। এর সঙ্গে আছে সিসিটিভি ও ডিজিটাল প্রমাণ নিয়ে পর্যাপ্ত স্বচ্ছতা না থাকা। উঠে আসা প্রশ্নগুলো এই ব্যাপারে কি? হাসপাতালের সমস্ত ক্যামেরার ফুটেজ কি পাওয়া গিয়েছিল? কোনো ফুটেজ কি মিসিং বা ওভার রিটিন হয়েছিল কি? ডিভিআর বা এনভিআর কখন কার কাছ থেকে এবং কোন অবস্থায় বাজেয়াপ্ত হয়? ফুটেজের হ্যাশ ভ্যালু ও চেইন অফ কাস্টডি এগুলো কি ঠিকঠাক ছিল? সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল লোকেশন, তার কল ডিটেল, মেসেজিং ও টাওয়ার ডাম্প সম্পূর্ণভাবে মিলিয়ে দেখা হয়েছিল কি? সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট সিল্ড কভারে থাকায় এই প্রশ্নগুলির অধিকাংশের স্বাধীন যাচাই আমরা করতে পারিনি, আমরা দেখতে পারিনি। ক্রাইম সিন কন্টামিনেশনের দায় কার সেটা কেন নির্ধারণ করা হয়নি? কেন ওখানে বহু মানুষের যাতায়াত, যথাযথভাবে এলাকা বন্ধ না করা
এবং এভিডেন্স প্রিজার্ভেশনে ত্রুটির অভিযোগ প্রথম থেকেই তো রয়েছে। সিবিআই অভিজিৎ মণ্ডলকে টালা থানার, তাকে গ্রেপ্তার করলেও শেষ পর্যন্ত কার নির্দেশে ঘটনাস্থল সুরক্ষিত করা হয়নি? কারা প্রবেশ করেছিল ওই ঘরে? কোনো প্রমাণ হারিয়েছে? সেই ক্ষতি দুর্ঘটনাজনিত না পরিকল্পিত? এসবের পূর্ণাঙ্গ প্রসিকিউটেবল অ্যাকাউন্ট সিবিআই সামনে আনতে পারেনি। সংস্কার কাজ মানে ওই যে ঘর ভেঙে দেয়া, একটা দেয়াল ভেঙে দেয়া, এই সংস্কার কাজ বা ভাঙচুরের সিদ্ধান্ত অত দ্রুত, যেখানে একটা খুন হয়েছে সেখানে কাদের এই সিদ্ধান্ত নিয়েছে, কেন নিয়েছে, এই ব্যাপারটাও খুঁজে না পাওয়া, এটা একটা ভীষণ বড় অপরাধ করেছে সিবিআই। ঘটনার পর সেমিনার রুম সংলগ্ন এলাকায় যে সংস্কার বা ভাঙচুর নিয়ে প্রশ্ন উঠেছিল। অভিযোগ, কাজের নির্দেশ কে দিয়েছিলেন, কেন এত দ্রুত কাজ শুরু হয়েছিল, এটা রুটিন ওয়ার্ক না এভিডেন্স ডিস্ট্রাকশনের অংশ, টেন্ডার বা ওয়ার্ক অর্ডার সেটা কি হয়েছিল, অনুমোদনের নথি কি বলছে, সব কোনো কিচ্ছু সিবিআই জনসমক্ষে বা চার্জশিটে এগুলো কোনোটাই প্রতিষ্ঠিত করেনি। দেহ দ্রুত সৎকারের সম্ভাব্য ষড়যন্ত্র, এটা হচ্ছে তদন্তে ঘাটতি। পরিবারের অভিযোগ, তাদের ইচ্ছার বিরুদ্ধে বা চাপ সৃষ্টি করে দ্রুত দাহ সম্পন্ন করা হয়েছিল, এমনকি তারা সই পর্যন্ত করেননি। এতে দ্বিতীয় ময়না তদন্তের সম্ভাবনা নষ্ট হয়। আর এখানে মূল প্রশ্নটা ওঠে, শ্মশানে কারা উপস্থিত ছিলেন এবং দাহের যে সিরিয়াল নাম্বার ছিল সেটা কি এগিয়ে দেয়া হয়েছিল? এখন তো প্রমাণ হয়ে গেছে। কেন এগিয়ে দেয়া হয়েছিল, কাদের কথা এগিয়ে দেয়া হয়েছিল, কোনো রাজনৈতিক বা প্রশাসনিক নির্দেশ ছিল কি, দ্বিতীয় পোস্টমর্টেমের প্রশ্ন কি উঠেছিল? এবং আরো একটা বড় কথা, যে এই কেসে সূর্যাস্তের পর কোন রকম পোস্টমর্টেম করা কথা নয়, কেন করা হয়েছিল, পরিবারকে কেন তাড়া দেওয়া হয়েছিল, এই বিষয়ে 2026 সালের আগস্টে নতুন এফআইআর ও পৃথক তদন্ত শুরু করেছেন। শুভেন্দু অধিকারীর কথায়, মুখ্যমন্ত্রীর কথায় সেটা শুরু হয়েছে। সেটাই দেখায় যে সিবিআই তদন্তে বিষয়টির নিষ্পত্তির ধারে কাছে পৌঁছানো যায়নি। ময়না তদন্তের অসঙ্গতিগুলো যথেষ্ট অনুসন্ধান করা হয়নি। পরিবার ও আন্দোলনকারীদের প্রশ্ন ছিল পোস্টমর্টেমের সময় ও পদ্ধতি, যেটা বললাম রাত্রে হয়েছে, ভিডিওগ্রাফি সম্পূর্ণ ছিল কিনা, ইনজুরি চার্টের ব্যাখ্যাটা কি সে সম্পর্কে কিছু বলা হয়েছিল কিনা, ভিসেরা ও বায়োলজিক্যাল স্যাম্পল সংগ্রহ ও সংরক্ষণ ঠিকঠাক হয়েছে কিনা, সংশ্লিষ্ট চিকিৎসকদের ভূমিকা কি ছিল, সেকেন্ড ওপিনিয়ন নেওয়া হয়েছিল কিনা, এর কোনোটাই সিবিআই দেখেনি। তবে ওই যে 151 গ্রাম বীর্য পাওয়া গিয়েছিল, এই বহুল প্রচারিত দাবিটিরও নির্ভরযোগ্য ফরেনসিক কোনো ভিত্তি নেই। নথিতে ওজনটা অন্য অ্যানাটমিক্যাল বা মেডিকেল মেজারমেন্ট হিসেবে ব্যাখ্যাত হয়েছে, ওই মেপে করা হয়নি 151 গ্রাম বীর্য। ফলে এটি দিয়ে গ্যাংরেপ প্রমাণ করা ঠিক নয় যে কতটা কি হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন এই ব্যাপারগুলো দেখা হলো না? সন্দীপ ঘোষের সম্ভাব্য মোটিভ ও বৃহত্তর যোগসূত্র, সেটার অনুসন্ধান অসম্পূর্ণ। সিবিআই আরজি করের আর্থিক দুর্নীতির আলাদা তদন্ত করেছে, কিন্তু পরিবার যে প্রশ্ন তুলেছে, হত্যাকাণ্ডের সঙ্গে হাসপাতালের দুর্নীতি, থ্রেট কালচার, বেআইনি চক্র বা নির্যাতিতার জানা কোনো তথ্যের যোগ ছিল কিনা, তারও কোনো সন্তোষজনক উত্তর সিবিআই এর রিপোর্টে নেই। দুর্নীতির অস্তিত্ব নিজে থেকেই হত্যার মোটিভ প্রমাণ করে না, কিন্তু সম্ভাব্য সংযোগ পরীক্ষা করাটা তদন্তকারীর অবশ্য কর্তব্য। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দায় নির্ধারণ না করা, এটাও হচ্ছে বড় একটা অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে হাসপাতাল প্রশাসন, সংশ্লিষ্ট চিকিৎসক, পুলিশ কর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি এবং শ্মশান সংক্রান্ত ব্যক্তিদের ভূমিকা আলাদা করে নির্ধারণ করা উচিত ছিল, সেটাও করা হয়নি।
কাউকে জিজ্ঞাসাবাদ করা আর তার ভূমিকা কার্যকরভাবে তদন্ত করে আদালতে সিদ্ধান্ত পেশ করা এক বিষয় নয়। পলিগ্রাফ ও সাইকোলজিক্যাল টেস্ট নির্ভরতা, মনে রাখতে হবে এটা করোবরেশনের অভাব। কেন? কারণ বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্ট হয়েছে, কিন্তু পলিগ্রাফ ফল ভারতীয় আদালতে নিজে থেকে কোনো এভিডেন্স নয়, সাক্ষ্য নয়, প্রমাণ নয়, তার সূত্র ধরে নতুন ফিজিক্যাল এভিডেন্স খুঁজতে হয়। সেটা পাওয়া গিয়েছিল কিনা সিবিআই এর কথায় তার কোনো প্রমাণ নেই। কন্ট্রাডিকশন যাচাই হয়েছিল কিনা, তার বক্তব্য মিথ্যা প্রমাণিত হয়েছিল, এসবও স্পষ্ট নয়। সুতরাং বৃহত্তর ষড়যন্ত্র কথাটি সিবিআই শুধু বারবার বলেছে, কিন্তু ফলে কিচ্ছু দেখাতে পারেনি। সিবিআই দীর্ঘদিন ধরে আদালতে জানিয়েছে যে লার্জার কনস্পিরেসি এবং কভার আপ তদন্ত করা হচ্ছে, কিন্তু তদন্তের ফল, চার্জশিট, ক্লোজার রিপোর্ট বা নির্দিষ্ট ফাইন্ডিং সেইগুলো না আসায় অভিযোগ উঠেছে এটা শুধু সময় নেওয়ার ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে, আরো সময় নষ্ট করার ঢাল। তদন্তের নথি সিল্ড কভারে রাখায় জবাবদিহিতার অভাবও দেখা যাচ্ছে। সংবেদনশীল তদন্তে গোপনীয়তা দরকার, এটা মান্য করা যায় এটা, কিন্তু অতিরিক্ত সিল্ড কভার প্রক্রিয়ায় পরিবার কিচ্ছু জানতে পারছে না কোথায় কি হয়েছে। ভুল ফরেনসিক ইন্টারপ্রিটেশন চ্যালেঞ্জ করা কঠিন হয় এরকম ক্ষেত্রে। তদন্তের অগ্রগতি স্বাধীনভাবে যাচাই করা যায় না। এবার আসি যে অভিযোগগুলো উঠেছে কিন্তু এখনো প্রমাণিত নয় সেই সম্পর্কে, এবং এখানেই উঠে এসেছে যে সিবিআই কেন এইরকম একটা যা খুশি তাই তদন্ত করলো, এত ভয়ঙ্কর একটা ব্যাপার। সিবিআই বলা হচ্ছে যে সিবিআই প্রকৃত অপরাধীদের নাম জানে, কিন্তু রাজনৈতিক নির্দেশে চেপে গিয়েছিল। এই অভিযোগ ভিকটিমের বাবা ও মায়ের। সিবিআই ইচ্ছাকৃতভাবে ডিএনএ এভিডেন্স বদলে দিয়েছে, এই অভিযোগ উঠেছে। সিবিআই অফিসাররা ঘুষ নিয়েছে, এই অভিযোগও লিখিতভাবে উঠেছে এবং কেন্দ্রীয় সরকারকে তদন্ত করবার জন্য লিখেছে ভিকটিমের বাবা নিজে। কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে কথা উঠেছে যে গোপন একটা সমঝোতায় তদন্ত বন্ধ হয়েছে। এই বন্ধ হওয়ার কারণ হচ্ছে বিনীত গোয়েল এবং যে সিবিআই এর দায়িত্বপ্রাপ্ত তারা তাদের এক ব্যাচের আইপিএস অফিসার ছিলেন, তিনিও মহিলা, তিনি সীমা পাহুজা নন, ওর নামটা এই মুহূর্তে